আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কি নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ভুল? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি স্বেচ্ছায় পদত্যাগ করলেন? আমি ব্যক্তিগতভাবে তা বিশ্বাস করি না। শুধু আমি নই, সরকারের পক্ষে কিংবা বিপক্ষে বহু বহু মানুষ এটা বিশ্বাস করেন না। ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে গতকাল সকালে জ্বর হয়েছে বলে যন্তর মন্তর ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। তিনি যদি জানতেন যে সরকারের মধ্যে এমন একটা ভাবনা আছে যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগে বাধ্য করা হবে বা তিনি পদত্যাগ করবেন স্বেচ্ছায়, তাহলে তিনি কখনোই যন্ত্রমন্তর ছেড়ে চলে যেতে চাইতেন না। সোনাম ওয়াংচুক সরকারের সঙ্গে সমঝোতা করে অনশন ভেঙে দেওয়ার কংগ্রেস দল, ককরোচ দল, তাবৎ আন্দোলনের সমর্থক যারা, তারা একেবারে ভেঙে পড়েছিলেন। তারা সবাই মিলে সোনাম ওয়াংচুকের মুন্ডুপাত করছিলেন। যন্তরমন্তর ছেড়ে চলেও গিয়েছিলেন অনেকে। কংগ্রেস এবং অন্য বিরোধীরা সংসদ বয়কট ছেড়ে চলে এসেছিলেন সংসদে। বিজেপির নেতা মন্ত্রীরা পর্যন্ত দুঃস্বপ্নেও ভাবেননি যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন। সবাই ভাবছিল সোনাম ওয়াংচুক যখন সমঝোতা মেনে নিয়েছেন তখন ককরোচদের আন্দোলন শেষ। সবচেয়ে বড় প্রশ্ন, প্রধান যদি পদত্যাগই করবেন তাহলে ককরোচদের সব দাবি যদি মেনেই নেওয়া হবে, তাহলে দুদিন ধরে ওয়াংচুকের সঙ্গে গোপন বার্গেন করার কি দরকার ছিল? সমঝোতার পর জেপি নাড্ডার কাছ থেকে কাপ ভর্তি গরম স্যুপ খেয়ে অনশন ভেঙেছিলেন সোনাম ওয়াংচুক। তারপর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন যে দুদিন ধরে খুব দর কষাকষির পর তিনি এই সমঝোতায় পৌঁছেছেন দেশের স্বার্থে। এটা তিনি বলেছিলেন। যদি ককরোচদের দাবি সব মেনেই নেবে সরকার, যেটা গতকাল মেনে নিল, তবে দুদিন ধরে এত কথা চালাবার কি দরকার ছিল? আমার মাথায় কিন্তু এর উত্তরটা আমার মাথায় ঢুকছে না, আমি বুঝে উঠতে পারছি না। কারণ এই প্রশ্নটি বুঝিয়ে দেয় এমন কোনো জায়গা থেকে কোনো চাপ এসেছে মধ্যবর্তী সময়ে, মানে গত দুদিনের ওই সোনাম ওয়াংচুকের অনশন ভাঙা এবং তারপর থেকে এই ব্যাপারে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র জমা করা, এর মধ্যে এই মধ্যবর্তী সময়ে নরেন্দ্র মোদীর সরকারের ওপর এমন কোনো চাপ এসেছে, সেই চাপটা বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে নরেন্দ্র মোদীকে। যদি তিনি মেনে নিতেন তাহলে কি হতো? কি হতো যদি তিনি মেনে নিতেন? তাহলে যদি মেনে না নিতেন তাহলে কি হতো? হতো এই যে সরকারের হয়তো এমন কোনো বড় সমস্যা হতো সরকারের সামনে, যেটা নরেন্দ্র মোদীর অস্তিত্ব এবং এই সরকারের অস্তিত্বে হয়তো আঘাত লাগতে পারত। নরেন্দ্র মোদী সরকার আজ যদি তিনি মেনে না নিতেন, তাহলে মানে তিনি চাপের কাছে যদি নরেন্দ্র মোদী আত্মসমর্পণ না করতেন, নতি স্বীকার না করতেন, তাহলে তার যে নীতিনিষ্ঠ একটা ছবি আছে, একটা কড়া শাসকের ছবি আছে, যে শাসক দুর্বল নয়, সবল শাসকের ছবি, যাকে সহজ ভাষায় বলা চলে 56 ইঞ্চি বুকের ছাতিওয়ালা, যে ছবিটা আরও বড় হতো, চওড়া হতো। যে কড়া নরেন্দ্র মোদীর ছবি দুনিয়াভর প্রচারিত, সেই ছবি আরও বড় হতো। মানুষ সসম্ভ্রমে বলতো এই হচ্ছে মোদী সরকার, যে কখনো আদর্শের সাথে কম্প্রোমাইজ করে না, অন্যায়ের সঙ্গে আঁতাত করে না। কিন্তু শেষ পর্যন্ত যা হলো সেটা তো আঁতাত। সেটা এক কথায়
আমি ব্যক্তিগতভাবে দুঃস্বপ্নেও ভাবিনি। বহু বিজেপি সমর্থকের সঙ্গে গত কয়েক ঘন্টায় কথা বলেছি। তাদের মধ্যে অতি সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবাই আছেন। শিক্ষিত, অশিক্ষিত সব বর্গের মানুষ আছেন। এমনটা যে হতে পারে এটা কারোর কল্পনার মধ্যে ছিল না। খবরটি প্রথমে কানে আসতে কেউ বিশ্বাস করতে পারছিল না যে এমনটা হতে পারে। কেন বিশ্বাস করতে পারছিল না কেউ? একটা কারণ তো আগেই বলেছি, সোনাম ওয়াংচুকের সঙ্গে সমঝোতা হওয়া। দ্বিতীয়ত, এ কাজ নরেন্দ্র মোদীর অনমনীয় ইমেজটাকে একেবারে গুঁড়িয়ে মাটিতে প্রায় মিশিয়ে দিয়েছে। এবং তৃতীয়ত, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেই যে সমস্যা মিটে যাবে এমন তো নয়। নতুন নতুন দাবি আসবে, গোলপোস্ট চেঞ্জ হবে, সেটা হতে শুরু করেছে। কারণ বাঘ একবার যদি রক্তের স্বাদ পায় তখন সে অন্য খাবার ছেড়ে রক্তই খেতে চাইবে, থামবে না। আর এটা যে কত সত্যি সেটা তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ককরোচ পার্টি নতুন ডিম্যান্ড দিয়েছে পুলিশকে, নিরাপত্তা রক্ষীদেরকে, গভর্নমেন্টের যে মিলিটারি, প্যারামিলিটারি যারা যন্ত্রমন্ত্রে ছিল তাদেরকে ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইতে হবে? কারণ তারা আক্রান্ত হয়ে লাঠি চালিয়েছে, আক্রান্ত হয়ে পুলিশের যে কাজ সেইটা করেছে। কিন্তু এই কাজটা তাদের, এটা হচ্ছে যারা ককরোচ, যারা এই আন্দোলন যারা করেছে তাদের আঘাত লেগেছে, তাদের সেই জন্যে তাদের কাছে নাকি ক্ষমা চাইতে হবে পুলিশকে। আচ্ছা বলুন তো, এই দাবি যার মাথায় সামান্যতম বুদ্ধি আছে, কোনো সরকারের পুলিশ কখনো এই দাবি মানতে পারে স্বাধীন ভারতে কিংবা পরাধীন ভারতে যাই হোক না কেন? কোনো দিন কোনো দেশে কোনো পুলিশ কখনো এইভাবে ক্ষমা চেয়েছে তারপরে আর পুলিশের কোনো মান সম্মান বলে কোনো জিনিস থাকে? কংগ্রেস বলছে কি, মানে এরা বলছে যে ককরোচ পার্টি, তারা বলছে যে পুলিশকে ক্ষমা চাইতে হবে। আর কংগ্রেস কি বলছে? মল্লিকার্জুন খাড়গে তিনি ইতিমধ্যে তিনি দাবি করেছেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, করে বলেছেন ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আরও দাবি আসতে শুরু করেছে এবং আসবে ভবিষ্যতে, সেটা দেখে নেবেন। এরপরে এমন দাবিও আসবে যে আইন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে কিছু বিষয়ে, সেই আইন হয়তো তুলে নেওয়ার দাবিও আসবে। কারণ এই সরকার বুঝে গেছে, যে যারা আন্দোলনজীবী তারা বুঝে গেছে যে এই সরকারকে যদি ঠিক মতো চাপ দেওয়া যায় এই সরকারের মাথাটাও নত করা যায়। সুতরাং আজকে এই রাস্তাটা খুলে গেছে। কেন এই পরাজয় মেনে নিল সরকার? জয়ের রাস্তা খুলে যাওয়ার পর সোনাম ওয়াংচুককে নিজের দিকে নিয়ে এলেন সরকার। তারপরে এদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল, অবিশ্বাস শুরু হয়ে গেল। এ ওকে গালাগাল দিচ্ছে, এ বলছে ওকে বিজেপির দালাল, সে ওকে বলছে বিজেপির দালাল। তারপরে হঠাৎ কেন এই হার মেনে নেওয়া? যারা সরকারের বা বিজেপির বা আরএসএসের সব কাজ অন্ধের মতো মেনে নেয় তারা প্রশ্ন তুলবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমার মধ্যেও এই প্রশ্ন এসছে। আমি অস্বাভাবিকের দলে, আমি সব কথা মেনে নিতে পারি না সোজাসুজি। আমার মধ্যে প্রশ্ন আসে। আমার মনে হয়েছে বিজেপি যা করলো সেটা হচ্ছে অকারণে সারেন্ডার করলো, ভয় পেয়ে গিয়ে। কেন জানি না বারবার আমার মাথায় আসছে, মনে আসছে সেই জ্যোতিবাবুর, সিপিএমের পক্ষ থেকে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রীর পদ না নেয়ার কথাটা। সেদিন পার্টি সিদ্ধান্ত নিয়েছিল যে জ্যোতিবাবু প্রধানমন্ত্রীর পদ নেবেন না। পরবর্তী সময়ে সেই সিদ্ধান্তকে বলা হয়েছে ঐতিহাসিক ভুল। আমার মনে হচ্ছে নরেন্দ্র মোদী সরকার যে সিদ্ধান্ত এখন নিয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে এখানটায় তাকে পদত্যাগে বাধ্য করে কিংবা তার পদত্যাগপত্র গ্রহণ করে যেটা করলো আজকে মোদী সরকার, এটা মোদী সরকারেরও একটি ঐতিহাসিক ভুল। ইতিহাস ভবিষ্যতে এই নামে একদিন এই নামেই দেখবে এই ঘটনাকে,
এবং এই ভুলের মাসুল যদি দিতে হয় বিজেপিকে আগামী দিনে, আমি অন্তত অবাক হব না। একদিকে যখন ভাবছি এসব কথা, তখন আমার মাথায় সরকারের এই সিদ্ধান্তের কারণ, সম্ভাব্য কারণ কি হতে পারে, সেসব ভাবনাও আমার মাথায় এসেছে। কেন কেন এই কাজ করতে বাধ্য হলো সরকার? প্রথমত আমার মনে হয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিল পাস করাবার জন্যে সরকার একটু নমনীয় হয়েছে, মানুষের অন্যান্য এমপিদের তাদের সমর্থন পাওয়ার জন্যে। এমন হতে পারে কিছু কিছু দল, যেমন বলছি স্ট্যালিনের দল, তারা কংগ্রেস থেকে দূরত্ব তৈরি করেছে, কিন্তু তাদের দূরত্বটা আবার এই ঘটনায়, মানে এই ককরোচদের আন্দোলনের ফলে তারা আবার দুজনের মধ্যে আবার যদি এক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তার জন্য এমন হলো যে স্ট্যালিনের দলকে, তাদেরকে, এবং আপনারা জানেন যে স্ট্যালিনের দলের খ্রিস্টানদের ওপরে তাদের একটা বড় সমর্থন ভিত্তি আছে, খ্রিস্টানদের ওপরে স্ট্যালিনের দলের ডিএমকের। এবং এফসিআরএ যে বিল, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন যে অ্যাক্ট, সেই অ্যাক্ট দিয়ে এফসিআরএ বিলগুলো আটকাবার, যাতে না আটকায় তার জন্যে হয়তো সাময়িকভাবে স্ট্যালিনের ওখান থেকেও একটা চাপ আসতে পারে। এই বিল পাস করানো এবং সংবিধান সংশোধনের যে একটা ব্যাপার আছে, তার জন্য হয়তো নমনীয় হয়েছে এবারের এনডিএ সরকার। এছাড়া এবারের এনডিএ সরকার টিকে আছে কিছু সহযোগী দলের সমর্থনের ওপর। তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য চন্দ্রবাবু নাইডুর দল আর নীতিশ কুমারের দল। তারা কি পর্দার আড়াল থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করলো? সম্ভাবনা আছে, এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। আর সরকার কি টিকে থাকার জন্য ধর্মেন্দ্র প্রধানকে হঠাৎ যে রাজি হলো, সেটা কি এই চন্দ্রবাবু, নীতিশ কুমার এদের দলের চাপে, এদের চাপে? আমার বিশেষ সন্দেহ কিন্তু চন্দ্রবাবু নাইডুর ওপর। এই ভদ্রলোকের অবস্থান প্রথম থেকেই যথেষ্ট সন্দেহের। এর আগে মার্কিন দূতাবাসের চাপে তিনি নানা সমস্যা তৈরি করেছেন বিভিন্ন সময়ে। এবারও যদি তেমন হয়ে থাকে, আমি কিন্তু অবাক হব না। একদিন না একদিন ফাঁস হবেই সব কিছুই, আমরা অপেক্ষা করব সেদিনটির জন্য। পরিশেষে একটাই কথা, গোপন গভীর কোনো ষড়যন্ত্র থেকে সরকার এবং দেশ এই দুটোকে বাঁচাতে বাধ্য হয়ে যদি ধর্মেন্দ্র প্রধানকে বলি দিতে হয়েছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এই বিশ্বাস থেকে আমি মনে করি নরেন্দ্র মোদীর যে, এবং বিজেপিকে কিছুটা আমি নরম মনোভাব নিতেই পারি। কিন্তু আমার মনে হয়েছে চাপের মুখে এটা নতি স্বীকার, এটা ছাড়া অন্য কিছু নয়। আপনারা দর্শক, আপনারা কি মনে করেন? জানাবেন কমেন্ট করে। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টির চাপে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তাকে ইস্তফা দিতে হলো শেষ পর্যন্ত। এবং ককরোচ জনতা পার্টির আন্দোলনের যে চাপ, সেটা গিয়ে সরাসরি কিন্তু সরকার মেনে নিল। এবং তার পরিপ্রেক্ষিতেই এই মুহূর্তে যন্তর মন্তর আনন্দ উল্লাসে তারা নাচতে শুরু করেছে। এবং সেই ছবি যখন উঠে আসছে, অবশ্যই তাদের বিজয় উল্লাস, তাদের এতদিনকার স্ট্রাগল। এবং অবশ্যই আমরাও ডিজিটাল মিডিয়াম হিসেবে অবশ্যই আপনাদের সামনে এই ককরোচ জনতা পার্টির আন্দোলনের খবর যখন কোনো মিডিয়া দেখাচ্ছে না, কোনো বড় বড় চ্যানেল দেখাচ্ছে না, সবাই ইগনোর করছে, তখনও আমরা আপনাদেরকে দেখিয়েছি 6 জুন থেকে এই আন্দোলন রাস্তায় নেমে শুরু হয়েছিল। সেদিনও আমরা আপনাদেরকে সেই ছবি দেখিয়েছিলাম, আজকেও আমরা সেই ছবি দেখাচ্ছি। 6 জুন থেকে আজ 25শে জুলাই সম্পূর্ণ আন্দোলনের সমস্ত ধরনের আপডেট আপনাদের সামনে আমরা রেখেছি। সেই জয় কিন্তু অবশ্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার কোথাও গিয়ে এই মুহূর্তে টেনশন তৈরি হয়েছিল। ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, তাকে নিয়ে টেনশন তৈরি হয়েছিল। কারণ এই ইস্তফাটা যদি না করানো হতো, তাহলে আর যাই হোক না কেন এই যে মনসুন সেশন, সেটা চালানো যেত না। আর তার সঙ্গে আগামীতে যে ভোট রয়েছে উত্তরপ্রদেশে, আগামীতে যে ভোট রয়েছে পাঞ্জাবে, সেগুলো কোনো মতেই কিন্তু একদম উতরে যাওয়া যেত না। তো সেখান থেকেই রাহুল গান্ধী গুরুত্বপূর্ণ ভাবে বার্তা দিয়েছেন তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, এবং সেটা
অবশ্যই তিনিও সেলিব্রেট করার মতন করে বলছেন যে এই জয়টা কোথাও গিয়ে দেখিয়ে দিল যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন লড়াই করে তাদের অধিকার ছিনিয়ে আনে। সেটা কৃষক আন্দোলন হতে পারে, সেটা শ্রমিক আন্দোলন হতে পারে, সেটা সমস্ত ধরনের আন্দোলন হতে পারে, সরকারকে মাথা নোয়াতে হবে, সেটা কোথাও গিয়ে মানুষ দেখিয়ে দিল। Education Minister Dharmendra Pradhan's resignation is a huge step in rebuilding our education system. It's a symbolic step because he was a symbol, but it is still a big step. And I want to congratulate every single student, every single youngster who came out on the streets and fought for democracy, fought for the future of this country, and defended the Constitution. I'm proud of you. Well done. It's also a signal to other parts of society, farmers, laborers, poor people, anybody who this regime is attacking and oppressing. There is wisdom and courage in standing up. Daro mat, let's get rid of this regime that is attacking India, destroying our constitution, capturing all our institutions. Let me remind the government, there is still 2 demands outstanding. The first one, and most important one, anybody who has raised a finger on our students, beaten them, shot at them, has to be held accountable. People who've organized it, people who've implemented it, all have to be punished. And the final demand, that the Prime Minister of India, out of respect for the students of India, out of respect for the future of India, has to apologize to the students who were brutalized and attacked. Thank you. Jai Hind. গুরুত্বপূর্ণভাবে অরবিন্দ কেজরিওয়াল তিনিও বললেন যে সরকার কোথাও গিয়ে কিন্তু রেসপন্সিবল, কোথাও গিয়ে সরকার অ্যাকাউন্টেবল, সেই জায়গাটা একদম সরাসরি আজকে উঠে এলো। हेलो एवरीवन, आप सबको बहुत 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 बधाई। हमारे देश के युवाओं को, जेनजी को बहुत बधाई। बहुत खुशी की बात है, आप लोगों का संघर्ष रंग लाया। धर्मेंद्र प्रधान को अल्टीमेटली इस्तीफा देना पड़ा। ये पूरी डेमोक्रेसी की बहुत बड़ी जीत है। हमारे देश में लोगों का जनतंत्र से भरोसा ही उठ गया था। लोगों को लगने लगा था कि सरकारें सुनती नहीं है, जनता सरकारों के सामने चिल्लाती रहती थी, गिड़गिड़ाती रहती थी। हर चीज के लिए हम सरकार को हाथ जोड़ते रहते थे, पैर पकड़ते, सरकारें कभी सुनती नहीं थी। इतना बड़ा संघर्ष हुआ और अल्टीमेटली सरकार के अहंकार को झुकना पड़ा, जनता के सामने झुकना पड़ा। ये बहुत बड़ी जीत है, पूरे जनतंत्र की जीत है, डेमोक्रेसी की जीत है। और सरकार को भी अब समझ लेना चाहिए कि आपको जनता की सुननी पड़ेगी। ये डेमोक्रेसी है, डेमोक्रेसी इज बाय द पीपल, ऑफ द पीपल, फॉर द पीपल। मैं उम्मीद करता हूं कि सरकार नीट के सिस्टम को ठीक करेगी ताकि अगली साल अब से पेपर लीक होना बंद हो जाए इस देश के अंदर। अब हमारे बच्चों को आत्महत्या ना करनी पड़े। এবং তার সঙ্গে আপনাদের আরো গুরুত্বপূর্ণভাবে জানাই যে ককরোচ জনতা পার্টির 3টে ডিমান্ড ছিল। প্রাথমিক ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, দ্বিতীয় ছিল যে সমস্ত পরিবারের ছাত্রছাত্রীরা সুইসাইড করেছে তাদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে একদম সরাসরি কম্পেনসেশন দিতে হবে, অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হবে। এবং তার মাধ্যমে কি হবে, আপনারা যদি বলেন যে 1 কোটি টাকা দিলে কি হবে, সরকার কোথাও গিয়ে সেটার জন্য দায়ী। এই যে ছাত্রছাত্রীদের প্রাণ গেল সেটার জন্য সরকার দায়ী, এই জায়গাটা প্রমাণিত হবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সরকার অ্যাকনলেজ করবে যে তারা ভুল করেছে, তাদের কোনো জায়গায় দোষ ছিল, এই জায়গাটা প্রমাণিত হবে। এবং তার সঙ্গে 20 তারিখের আন্দোলন এবং তার পরবর্তীতে আন্দোলন, তার আগের আন্দোলন, সে যে কোনো রাজ্যেই হোক না কেন, বিজেপি শাসিত বা বিজেপি অ্যালায়েড যে কোনো রাজ্যেই হোক না কেন, সেখানে যাদেরকে মানুষ গ্রেপ্তার করেছে, পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে এফআইআর করেছে, তাদের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার্ড হয়েছে কোনো না কোনো ক্ষেত্রে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সূত্র ধরে, সমস্ত এফআইআর তুলে নেবে সরকার। কোনোভাবেই আর পরবর্তীতে কোনো কেস তারা চালাবে না, সেটাও জেপি নাড্ডা একদম সরাসরি জানিয়েছেন। সেটা কিন্তু এই সৌরভ দাস এবং সুতোষ রানকা তারা জানালেন ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। সুতরাং কোথাও গিয়ে ছাত্রদের বড় জয়, 3টে দাবি মেনে নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণভাবে মোদী সরকার কোথাও গিয়ে কিন্তু মুখ থুবড়ে পড়লো, সেটা আজকে কোথাও একদম সরাসরি প্রমাণিত হয়ে গেল। তার কারণ প্রাথমিকভাবে প্রথম একটা ইস্তফা হলো, 12 বছরে নরেন্দ্র মোদীর প্রথম কোন মন্ত্রীর ইস্তফা হলো, এবং যেখানে মন্ত্রী নিজেই জানালেন যে ছাত্রদের আন্দোলনের উপর তিনি আর কোনোভাবেই চাপিয়ে দিতে চাইছেন না, তিনি নিজে তার পদ থেকে ইস্তফা দিচ্ছেন। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যে ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যা জয়ের একদম রীতিমতন মূল কাণ্ডারি ছিলেন, যিনি 25 বছরের নবীন পট্টনায়কের সরকার তাকে ফেলে দিয়েছিলেন এবং সরাসরি উড়িষ্যা জয়ের একদম মুকুটটা বিজেপিকে তুলে দিয়েছিলেন, তাদের হাতে একটা নতুন রাজ্য তুলে দিয়েছিলেন, সেটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে
এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধান একটা ধাক্কা খেলেন। আমরা জানি না পরবর্তীতে তাকে কোথাও বসানো হবে কিনা, অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা ইস্তফা হলো এবং শুধু তাই নয়, সমস্ত দাবি ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে মেনে নেওয়া হলো। সুতরাং সম্পূর্ণ এই মুহূর্তে কিন্তু ছাত্র আন্দোলন যেটা যন্তর মন্তরে চলছিল সেটা উইথড্র হয়ে যাবে, তেমনই কিন্তু একটা আশা করছে ওয়াকিবহাল মহল। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাই লিখছে যা, অবশ্যই ধ্রুব রাঠিও লিখছেন তাই। সবাইকে ঝোকানো যায়, শুধু ঝোকাতে পারার মতন মানুষ দরকার। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনম ওয়াংচুক লিখেছেন গণতন্ত্রের জয়। সবাই বক্তব্য রাখছেন যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আপনারা যারা এই আন্দোলনকে মোরালি সাপোর্ট করেছেন, আপনারা যারা এতদিন ধরে আমাদের প্রত্যেকটা আপডেট দেখেছেন, আপনাদের প্রত্যেককে অত্যন্ত ধন্যবাদ আন্তরিকভাবে। এই জয় কোথাও গিয়ে আপনাদেরও জয়, অর্থাৎ কোথাও গিয়ে সরকার মানুষের জন্য, এটা আজকে আবারও প্রমাণিত হলো। ধন্যবাদ। We have done it! क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। ये उन सभी बच्चों के लिए जिनकी जिंदगी धर्मेंद्र प्रधान ने लिए थे। प्रदीप मेघवाल, ऋतिक मिश्रा, सिद्धार्थ हेगड़े, भाग्यश्री, अंशिका पांडे, उमेश माली, रेणु मीना, प्रिया कुमारी थापा, शिवानी यादव, अनु गिरना, कहान पटेल, आकांक्षा चतुर्वेदी, रीमा बेगम, मैथिली अशोक सोनवणे, अवंतिका मौर्य, जतीन कुमार, गोपिका, शेख सना, व्यक्ति आनंदम, ये वो बच्चे हैं जिनको